সকল ছাত্রকে শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক, রসায়ন, খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, খুলনা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই এই লকডাউনের ভিতরে। নবম শ্রেণীর বিষয় রসায়ন, অধ্যায় তৃতীয়, পদার্থের গঠন। আজকের পাঠ শিরোনাম পরমাণু, অণু, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, প্রতীক, সংকেত, মূল কণিকা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। দেখো আমাদের পদার্থের গঠন চ্যাপ্টারের প্রথমে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বলতে কি বুঝবো? যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্লোরিন ইত্যাদি। তার মানে তুমি যদি হাইড্রোজেনকে নাও, নিয়ে বিশ্লেষণ করো বা ভাঙো, তাহলে ওই হাইড্রোজেন ছাড়া আর কোনো পদার্থ তুমি পাবে না। অক্সিজেনের ভিতরেও অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাবে না। পটাশিয়াম, ক্লোরিন, ফসফরাস, যে পদার্থ তুমি আলাদা আলাদা ভাবেই বিশ্লেষণ করো, ভাঙো, ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ যদি পাওয়া না যায়, সেইটা হলো মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ, দেখো যে সকল পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন H2O, পানি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। হ্যাঁ, এখানে দেখো যে পানি যদি তুমি বিশ্লেষণ করো বা ভাঙো, তাহলে কিন্তু এখানে পানিতে তুমি হাইড্রোজেন আর অক্সিজেন এই দুইটা মৌলিক পদার্থ পেয়ে যাচ্ছ। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে যদি তুমি বিশ্লেষণ করো, তাহলে এর ভিতরে সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন এই তিনটা মৌল হচ্ছে। কাজেই দেখা যাচ্ছে যে যৌগিক পদার্থের ভিতরে কিন্তু একাধিক মৌলিক পদার্থ রয়েছে। তার মানে একাধিক মৌলিক পদার্থ মিলে যৌগিক পদার্থ গঠিত হয়। যৌগিক পদার্থের মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকবে। তুমি যেমন পানির কথা ধরো, H2O, পানি, এই পানি তুমি যেখানে সমুদ্রের পানি বলো, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুরের পানি, যেখানকার পানি, খালে বিলের পানি, বৃষ্টির পানি, যে পানিই নাও না কেন, সব পানির ভিতরেই কিন্তু হাইড্রোজেন, অক্সিজেন আছে। তার সংখ্যার অনুপাত 2:1, অর্থাৎ একটা পানির অণুতে হাইড্রোজেন দুইটা থাকবে, অক্সিজেন একটা থাকবে, এর ব্যতিক্রম করতে পারবে না। তেমনি ভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা লিখেছি, দেখো সোডিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন এদের 1:1:1, অর্থাৎ সোডিয়াম একটা, অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা। এ যে জায়গার থেকেই তুমি যেখান থেকেই সোডিয়াম হাইড্রোক্সাইড সংগ্রহ করো না কেন, সোডিয়াম হাইড্রোক্সাইডের অণুতে পরমাণুগুলোর সংখ্যার অনুপাত হবে 1:1:1। তার মানে সোডিয়াম
একটা অক্সিজেন পরমাণু, একটা হাইড্রোজেনও একটা থাকতে হবে। এর ব্যতিক্রম হলে ওই যৌগিক পদার্থ গঠিত হবে না। যৌগিক পদার্থর আর মৌলিক পদার্থের ভিতরে এটা মৌলিক পদার্থকে ভাঙলে কিন্তু আমরা তার অর্থাৎ মৌলিক পদার্থের পরমাণুকে যদি ভাঙি তাহলে কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো পাওয়া যায়। যৌগিক পদার্থ ভাঙলে মৌলিক পদার্থ পাওয়া যায়। এখন যদি তুমি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি করো, তাহলে দেখো হাইড্রোজেনের যে ধর্ম, অক্সিজেনের ধর্ম আলাদা আলাদা ভাবে তারা প্রকাশ করবে, কিন্তু যখন সে পানিতে পরিণত হবে তখন কিন্তু সে পানিতে রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন। এই হাইড্রোজেন অক্সিজেনের বৈশিষ্ট্য ধর্মটা পানির ভিতরে নাই। হাইড্রোজেনের বৈশিষ্ট্য ধর্ম পানির থেকে আলাদা, অক্সিজেনের বৈশিষ্ট্য ধর্ম পানির থেকে আলাদা। তার মানে মৌলিক পদার্থ যখন সে যৌগিক পদার্থে পরিণত করে, যৌগিক পদার্থ তৈরি করে মৌলিক পদার্থ দ্বারা, তখন যৌগিক পদার্থের ধর্ম আর মৌলিক পদার্থের ধর্ম ভিন্ন হয়। দেখো পরমাণু কাকে বলে? পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে, যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এদের পরমাণু একাকী থাকতে পারে না, কোনো না কোনো ভাবে সে অণু, অর্থাৎ আরেকটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে যদি দুইটা হাইড্রোজেন মিলে অণুতে পরিণত হয়ে থাকে, অণুতে পরিণত হয়ে থাকতে হবে। নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে, অর্থাৎ একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েই নাইট্রোজেন অণু গঠিত হবে। অক্সিজেন আর হাইড্রোজেন তুমি যুক্ত করো, হাইড্রোজেন অক্সিজেন মিলে পানির অণু তৈরি করে। তার মানে পরমাণুর আলাদা একাকী ভাবে থাকতে, স্বাধীনভাবে থাকতে পারে না, কোনো না কোনো ভাবে সে অণু তৈরি করে থাকতে হয়। সেজন্যই বলেছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে, যার স্বাধীন অস্তিত্ব নেই, আর এরা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। তার মানে অণু যদি তোমার থাকে, অণু যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে যাবে তখন কিন্তু তাকে পরমাণুতে পরিণত হতে হয়। অর্থাৎ পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না ঠিকই, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে সরাসরি। অণু মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে, যার স্বাধীন অস্তিত্ব আছে। তার মানে স্বাধীন অস্তিত্বের অধিকারী, কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না। যেটা আগে বললাম যে অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে তাকে পরমাণুতে পরিণত হতে হবে। তার মানে দেখো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, পানি ইত্যাদি, এখানে অণুর হাইড্রোজেনের অণু হলো H2, অক্সিজেনের অণু নাইট্রোজেন O2, নাইট্রোজেনের অণু N2, পানির অণু H2O। এরা যখন কোনো ভাবে বিক্রিয়া করে কারোর সাথে, তখন হাইড্রোজেন পরমাণু, নাইট্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু
পানি যদি কারোর সাথে তাহলে তাকে হাইড্রোজেন অক্সিজেন বিভাজিত হয়ে যায়, তারপরে তার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হয়। তারপরে দেখো আমরা আসি প্রতীক কাকে বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেনের প্রতীক হলো H, অক্সিজেনের প্রতীক O, নাইট্রোজেনের প্রতীক N, পটাশিয়ামের K, লেডের Pb, গোল্ডের Al ইত্যাদি। এখানে আমরা দেখো কোন মৌলের ইংরেজি নাম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের ইংরেজি নাম। তো ইংরেজি নামে প্রথম অক্ষর দিয়েই সংশ্লিষ্ট মৌলের প্রতীক নিরূপিত হয়। যদি পরপর দুইটি মৌলের বা একাধিক মৌলের প্রথম অক্ষর একই হয়, তাহলে প্রথমটির প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। পরবর্তী মৌলগুলোর ক্রমিক অনুসারে প্রথম অক্ষরের সাথে, ইংরেজি নামের প্রথম অক্ষরের সাথে দ্বিতীয় বা অন্য কোনো অক্ষরের সবচেয়ে বেশি উচ্চারিত হয় যে মৌল অক্ষরটি, তা জুড়ে দিয়ে প্রতীক লিখতে হয়, প্রতীক দ্বারা ধরতে হয়। যেমন হাইড্রোজেন এর প্রতীক H, কারণ হাইড্রোজেনের প্রথম অক্ষর H, দেখতে পাচ্ছ H। হাইড্রোজেনের পরেই কিন্তু আছে হিলিয়াম। হিলিয়ামে দেখো ওখানেও প্রথম অক্ষর, ইংরেজি নামের প্রথম অক্ষর H আছে, কিন্তু ওর প্রতীক হলো He। কারণ কি, আরেকটা অক্ষর নেওয়া লাগতেছে, যেহেতু হাইড্রোজেন ইতিমধ্যে প্রথম অক্ষর H ব্যবহার করা হয়েছে, এজন্য হিলিয়ামের He। তো কিছু কিছু মৌল আছে, প্রায় 10 থেকে 11টি মৌল আছে, তাদের ইংরেজি ভাষা না নিয়ে ল্যাটিন শব্দ থেকে নেওয়া আছে, একটা জার্মান শব্দ থেকে নেওয়া আছে। যেমন টাংস্টেন না, ডাব্লু, এই টাংস্টেনের প্রতীক হলো ডাব্লু। উলফার্ম ল্যাটিন নাম হলো, অর্থাৎ জার্মান ভাষা ওটা উলফার্ম। তাছাড়া আর সব, যেমন সোডিয়াম, কপার, পটাশিয়াম, সিলভার, টিন, অ্যান্টিমনি, গোল্ড, লেড, আয়রন, মার্কারি, এই যে 10টি মৌল, এদের ল্যাটিন ভাষা থেকে নেওয়া আছে। যেমন ধরো সোডিয়াম কিন্তু ইংরেজি নাম SODIUM, সোডিয়াম। সেক্ষেত্রে আমরা সোডিয়ামকে লিখি Na দিয়ে। আসলে ন্যাট্রিয়াম শব্দ থেকে, অর্থাৎ ল্যাটিন শব্দ ন্যাট্রিয়াম, ন্যাট্রিয়াম থেকে Na ব্যবহার করা হয়েছে। কপারের কাপরাম, Cu ব্যবহার করা হয়েছে। পটাশিয়াম ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, এজন্য কে ব্যবহার করা হয়েছে। দেখো এই যে কে ব্যবহার করা হয়েছে। লেড কিন্তু এটার ল্যাটিন নাম প্লাম্বাম, এজন্য পিবি ব্যবহার করা হয়েছে। গোল্ড ল্যাটিন নাম হলো অরামের AU দ্বারা প্রকাশ করা। এভাবে 10টি রয়েছে ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে, একটা জার্মান ভাষা থেকে। মোট 11টি মৌল আছে। দেখো বইতে 1 2 3 4 5 6 7 8 9 10 11টি মৌল আছে। এটা দেখো তোমার মূল বইতে, পাঠ্য বইয়ে 38 পৃষ্ঠায় রয়েছে এই ল্যাটিন নামকরণ, ল্যাটিন ভাষা থেকে যে মৌলের নামকরণ করা হয়েছে সেটা দেওয়া আছে। দেখো মূল বইয়ের 38 পৃষ্ঠায় আছে। এরপরে দেখো আমরা, যেহেতু আমাদের সময় লিমিটেড, এর জন্য আমরা তাড়াতাড়ি দেখাচ্ছি। সামনে সামনে তোমার সামনে ক্লাসে আমরা
পরমাণুর মডেল অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোরের পরমাণু মডেল, এই দুটো মডেল নিয়ে আলোচনা করবো সামনের ক্লাসে। আচ্ছা, এখন দেখো সংকেত কাকে বলে। মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার মাধ্যমকেই সংকেত বলে। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, তার অণুটা লেখার জন্য আমি সংক্ষিপ্ত যে মাধ্যম ব্যবহার করি সেটাই হলো প্রতীক, সংকেত। যেমন H2O, H2 হলো হাইড্রোজেনের সংকেত, H2 হলো পানি, H2O হলো পানির সংকেত, N2 নাইট্রোজেনের সংকেত, H2SO4 সালফিউরিক অ্যাসিডের সংকেত, নাইট্রিক অ্যাসিড HNO3, HNO3 নাইট্রিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। এই যে পদার্থের অণুগুলোকে আমরা সংক্ষিপ্ত আকারে প্রতীকের সাহায্য নিয়েই আমরা প্রকাশ করেছি। তো সেই জন্য আমরা এভাবে বলছি যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার মাধ্যমটাই হলো সংকেত। পরমাণুর ভিতরের কণা বা মূল কণিকা কি? পরমাণু বিভিন্ন কণিকার সমন্বয়ে, সূক্ষ্ম সূক্ষ্ম কণিকার সমন্বয়ে গঠিত। অর্থাৎ পরমাণু সমূহ যে সমস্ত সূক্ষ্ম কণিকার সমন্বয়ে গঠিত তাকে মূল কণিকা বলে। মূল কণিকা সাধারণত দুই ধরনের হয়, স্থায়ী মূল কণিকা ও অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকাগুলি পরমাণুর ভিতরে স্থায়ীভাবে থাকে, সব পরমাণুর ভিতরে আছে, শুধুমাত্র হাইড্রোজেন এক ভর বিশিষ্ট আইসোটোপটায় তোমার স্থায়ী মূল কণিকা নিউট্রন নাই। তো আমরা স্থায়ী মূল কণিকা আসলে কি জিনিস দেখো, যে সমস্ত কণিকা পরমাণুতে স্থায়ীভাবে থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা তিনটি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিন্তু সব পরমাণুর ভিতরে থাকে, শুধুমাত্র হাইড্রোজেন এক ভর বিশিষ্ট আইসোটোপ যেটা, তাতে কোনো নিউট্রন নেই। আর যে সমস্ত কণিকা পরমাণুতে অল্প সময়ের জন্য থাকে, অস্থায়ী ভিত্তিতে থাকে, এদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। যেমন উদাহরণস্বরূপ নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি। এগুলো এই নবম শ্রেণীর তে শুধুমাত্র স্থায়ী মূল কণিকা সম্পর্কে সামান্য, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে সামান্য আলোচনা আছে, সেটাই উপস্থাপন করছি। দেখো ইলেকট্রন, ইলেকট্রন কাকে বলে, ইলেকট্রন কি জিনিস? পরমাণুর সবচেয়ে হালকা কণিকা হলো ইলেকট্রন। ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। পরমাণুর যে কণিকাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে হালকা কণিকা হলো ইলেকট্রন। এর চার্জ বা আধান ঋণাত্মক ধর্মী, অর্থাৎ নেগেটিভ। একটি ইলেকট্রনের ভর 9.11 × 10⁻⁻28 গ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ ধরা হয় -1। এর ভর একটি প্রোটনের ভরের তুলনায় 1840 গুণ কম। তাই ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 ধরা হয়। স্যার জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন। বুঝা গেছে? এত হালকা, দেখো যে একটা প্রোটনের ভরের তুলনায় কিন্তু 1840 গুণ কম হলো ইলেকট্রন। তার মানে 1840 ভাগের 1 ভাগ হলো প্রোটনের তুলনায় একটা ইলেকট্রনের। ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 ধরা হয় এবং চার্জ ধরা হয় মাইনাস, আপেক্ষিক চার্জ ধরা হয় -1। প্রোটন, বিজ্ঞানী রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেন। প্রোটনকে পি অথবা এইচ প্লাস দ্বারা প্রকাশ করা হয়।
এর আধান বা চার্জ ধনাত্মক বা পজিটিভ। প্রোটনের চার্জের পরিমাণ প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, সি দিয়ে প্রকাশ করা হচ্ছে, কুলম্ব। একটি প্রোটনের ভর 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। প্রোটনের আপেক্ষিক ভর 1 এবং আপেক্ষিক চার্জ +1 ধরা হয়। নিউটন, বিজ্ঞানী চ্যাডউইক পরমাণুর চার্জ নিরপেক্ষ কণিকা নিউটন আবিষ্কার করেন। নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। একটি নিউটনের ভর 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এর আপেক্ষিক চার্জ 0 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। প্রোটনের তুলনায় নিউটনের ভর সামান্য বেশি। তাহলে দেখো যে ইলেকট্রন, প্রোটন, নিউটন, এই ইলেকট্রনকে ই মাইনাস বা ই দ্বারা প্রকাশ করা হয়, প্রোটনকে পি অথবা এইচ প্লাস দ্বারা প্রকাশ করা হয়, নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো ইলেকট্রন ঋণাত্মক ধর্মী, প্রোটন ধনাত্মক ধর্মী, নিউটন নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, ধনাত্মক না ঋণাত্মক না। এর আলাদা ইলেকট্রনের আবিষ্কারক পাইলাম আমরা কি, ছাত্রীদের থমসন। প্রোটনের আবিষ্কারক পাইলাম রাদারফোর্ড এবং নিউটনের আবিষ্কার পেলাম বিজ্ঞানী চ্যাডউইক। দেখো এর আলাদা আলাদা ভরও পেয়ে গেলাম। একটি ইলেকট্রনের ভর পেলাম 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। একটি প্রোটনের ভর পেলাম 1.673 ইন্টু 10⁻20⁻24 গ্রাম। একটি নিউটনের ভর পেলাম 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। এর আপেক্ষিক ভর আমরা পেয়েছি ইলেকট্রনের 0, প্রোটনের 1, নিউট্রনেরও 1। আর আপেক্ষিক চার্জ পেয়েছি ইলেকট্রনের -1, প্রোটনের +1, হ্যাঁ, এবং নিউটনের 0। পারমাণবিক সংখ্যা কাকে বলে? দেখো কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা কোন পরমাণুর আসল পরিচয় বহন করে, তার মানে নিজস্ব স্বকীয়তা বহন করে পারমাণবিক সংখ্যা। আবার পরমাণুতে যতটি প্রোটন আছে সেই সংখ্যাই হলো আমরা পারমাণবিক সংখ্যা বলি। পারমাণবিক সংখ্যা যত তার প্রোটন সংখ্যা তত, আবার কোন মৌলের প্রোটন সংখ্যা যত সেই মৌলের তত ইলেকট্রনও রয়েছে। তার মানে প্রোটনের সমান ইলেকট্রন আর প্রোটনের সমান পারমাণবিক সংখ্যা, এভাবে আমরা বলতে পারি। তো প্রোটন বা পারমাণবিক সংখ্যা চেঞ্জ মানে অন্য মৌল। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ওই মৌলের স্বকীয়তা, প্রোটন সংখ্যা ওই মৌলের সংশ্লিষ্ট মৌলের স্বকীয়তা নির্ধারণ করতে পারে। পারমাণবিক সংখ্যা, তাই বলা হয়েছে পারমাণবিক সংখ্যায় কোন পরমাণুর আসল পরিচয় বহন করে। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। যেমন সোডিয়ামের নিউক্লিয়াসে 11টি প্রোটন রয়েছে, কাজেই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। যদি তুমি কোনোভাবেই এই পারমাণবিক সংখ্যা সোডিয়ামের চেঞ্জ করে অন্য কিছু লেখো, তাহলে সেটা সোডিয়ামকে কোনো মতেই বলা যাবে না। যদি বলো 12, পারমাণবিক সংখ্যা 12, তাহলে সেটা ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যার সাথে মিলছে। কাজেই পারমাণবিক সংখ্যা 12 বিশিষ্ট হলো কোন মৌল? ম্যাগনেসিয়াম। তাহলে বোঝা গেল যে কোন মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত যতটা প্রোটন রয়েছে সেই প্রোটন সংখ্যাই হলো তার পারমাণবিক সংখ্যা। সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন রয়েছে কয়টা? 11টা। সেই জন্য সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। যেমন হাইড্রোজেনের প্রোটন রয়েছে 1টা, এই জন্য হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাও 1। হিলিয়ামের প্রোটন সংখ্যা 2টা, কাজেই হিলিয়ামের পারমাণবিক সংখ্যাও 2।
এখানে দেখো আবার এরপর দিছে ভর সংখ্যা। কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। কোন পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলে। তার মানে কোন পরমাণুতে যতটা প্রোটন এবং যতটা নিউট্রন থাকে, এই প্রোটন আর নিউট্রনের সংখ্যা যোগ করলে তুমি ভর সংখ্যা পেয়ে যাবে। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো আমি একটা প্রতীক দেখাইছি, পটাশিয়ামের বাম পাশে মাথার পরে অর্থাৎ উপরে, বাম পাশে উপরে একটা সংখ্যা দিচ্ছে ৩৯ আর পটাশিয়ামের বাম পাশের নিচে দিচ্ছে ১৯। এই প্রতীক দ্বারা বুঝবো কি যে এই সবসময় কোন প্রতীকের বাম পাশে উপরে থাকে ভর, এই যে ভর, তাহলে পটাশিয়ামের ভর হলো ৩৯ আর বাম পাশে কোন পরমাণুর বাম পাশের নিচে থাকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে পটাশিয়ামের বাম পাশে রয়েছে ১৯ দেখো। তাহলে পটাশিয়ামের প্রোটন সংখ্যা ১৯ অর্থাৎ পারমাণবিক সংখ্যাও তার ১৯। এই প্রতীক থেকে আমি নিউটন সংখ্যা বার করব। আমরা দেখেছি যে নিউটন সংখ্যা এই প্রোটন সংখ্যাকে ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা জানি কি বললাম, প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হলো ভর সংখ্যা অর্থাৎ এ। তাহলে এটা এর থেকে যদি আমি জেড অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু নিউট্রন সংখ্যা পেয়ে যাবো। সেক্ষেত্রে দেখো এই মৌল পটাশিয়ামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখো পটাশিয়ামের ক্ষেত্রে এ থেকে এ হলো, এখানে পটাশিয়ামের এ হলো ১৯ অর্থাৎ ভর হলো ১৯ আর এই জেডটা হলো অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো ১৯। পটাশিয়ামের ভর সংখ্যা কত? ৩৯। পটাশিয়ামের ভর সংখ্যা ৩৯ এবং প্রোটন সংখ্যা ১৯। এর থেকে বিয়োগ করলে থাকে ২০। তার মানে নিউট্রন সংখ্যা আমরা পেয়ে গেলাম পটাশিয়ামের ক্ষেত্রে ২০ টি। ঠিক আছে? এভাবে তোমার এই প্রতীকে এরকম দেয়া থাকলে এরকম যেটাই থাকবে উপরে, মানে কোন মৌলের প্রতীকের বাম পাশে উপরে যে সংখ্যা থাকবে সেটা ভর ধরতে হবে আর বাম পাশের নিচে যে সংখ্যাটা থাকবে সেটা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ধরতে হবে। তাহলে আমরা আগেই বলেছি যে কোন মৌলের প্রোটন সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও তত। তাহলে আবার পারমাণবিক সংখ্যাও তত। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে এখন দেখো যে আমরা প্রোটন পেলাম হলো কয়টা? ১৯ টা। তোমার ইলেকট্রন কয়টা? প্রোটন যেহেতু ১৯ টা তাহলে ইলেকট্রন কয়টা? ১৯ টা। কোন পদার্থে যতটি প্রোটন থাকবে ততটি ইলেকট্রন থাকবে। তাতেই পটাশিয়াম এই যে মৌলটা আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে যে পটাশিয়ামের প্রোটন হলো ১৯ টা। ইলেকট্রনও থাকবে তাহলে ১৯ টা। এখন নিউট্রন নির্ণয় করার বিষয় হলো এই যে পটাশিয়ামের ভর ৩৯, এই ৩৯ থেকে ১৯ অর্থাৎ প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ১৯ বাদ দিলে, যেহেতু প্রোটন আর নিউট্রন মিলে ভর, তাহলে ভরের থেকে আমরা যদি প্রোটন বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা পেয়ে গেলাম ১৯, ইলেকট্রন সংখ্যা ১৯, নিউট্রন সংখ্যা কিন্তু আসলে ২০ টি হয়ে গেল। দেখো আমরা এই একটা প্রশ্ন যে আমরা তো দেখলাম প্রতীক, সংকেত, তারপরে যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, পরমাণু, অণু। এখন আমরা পরমাণু অণুর মধ্যে কি পার্থক্য সেটা আমার সামনের ক্লাসে তোমরা এই প্রশ্নের আনসার দেবে। পরমাণু ও অণুর মধ্যে কি পার্থক্য রয়েছে, কি পার্থক্য পেলাম আমরা অণু ও পরমাণুর মধ্যে। সামনের দিন আগামী দিনের পাঠ আমরা পড়াবো রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল।
তাহলে আগামী দিনের পার্ট রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল। সবাইকে ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাস আজকের মতো এখানে শেষ করছি। সবাই নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে, মাস্ক ব্যবহার করবে, করোনাকালীন সময়ে ঘরে থাকবে, নিজেকে সুরক্ষিত রাখবে। যখনই বাইরে যাবে অবশ্যই মাস্ক মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সকলকে।